নমো বন্ধু তাস্সা নমস্তে। ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক। এই বইটা পাঠানো হয়েছে গ্রুপের মধ্যে, আপনারা দেখতে পেয়েছেন কর্মতত্ত্ব বইটা। এই বইটা আপনারা যার যার মতো করে পড়ে নেবেন নাকি ক্লাসে পড়বেন? কর্ম সম্পর্কে যাবতীয় কথোপকথন এখানে আছে। নামটা একটু মানে পরে আলোচনা করে দিলে ভালো হবে না? একটু বুঝতে সুবিধা হবে আর এনি কর্মতত্ত্ব বইটা গ্রুপে পাঠিয়েছে, দেখেছো? তো এই কর্মতত্ত্ব যার যার মতো করে সে পড়ে নেবে বাড়িতে, নাকি এখানে ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা? এটা ধারাবাহিকভাবে আলোচনা করলে ভালো হবে বন্ধু, যে যার যার মতো পড়লে তো মাঝখানে থেকে এটা শুরু করতাম না? অবশ্য বিশুদ্ধাচার মঙ্গলক এখন কর্মতত্ত্ব নাকি বই যেভাবে ধারাবাহিক চলছে সেটা? সবাই যেটা বলে ওটা করলে ভালো হবে। সবাই কর্মতত্ত্ব বলছে, তাইলে কর্মতত্ত্ব বইটা খুলেন সবাই। কর্মতত্ত্ব পড়ালে তো বানতে 3-4 মাস চলে যাবে। বানতে বন্ধনে বানতে মঙ্গলক বানতে এটা আপনার আপনি কোনটা পারবেন সেটা আপনার উপর বানতে। এখন তো মনে করেন বানতে আমরা তো একটা তো অর্ধেকের মধ্যে লিখি, এখন তো আবার এটা শুরু করলো তো এটা তো মানে এটা অর্ধেক তো বানতে এটা তো বানতে কমপ্লিট হয় না আজও। এখন সেটা আপনার উপর বানতে। গতবারও আমরা এটার মাঝখানে থেকে কর্মতত্ত্বটা শুরু করতে চাইছিলাম, কিন্তু এটা পড়ার পরে আর কর্মতত্ত্ব পড়ার মতো ইয়ে ছিল না, মানসিকতাও ছিল না, আর পড়া হয়নি। এনে এটা শেষ করতে 2-3 মাস লাগবে আরো। তাহলে দীপেন বড়ুয়া কি বলে? তাহলে কর্মতত্ত্ব যার যার মতো করে বাড়িতে পড়েন, আর এখানকার যেটা আলোচনা একটু ওই জায়গাতে আমরা একটু টাচ দিয়ে ওটা মূলটা পড়ে যাব। বিশুদ্ধাচার এটা কত পৃষ্ঠাতে আছে? আমরা কালকে যেটা নিয়ে আলোচনা করছি অভিধর্মী না, কর্মতত্ত্বের মধ্যে আমরা আচ্ছা ওইটা হচ্ছে বাদে 45 পেজ, ইংরেজিতে 45, বাংলাতে 23। এনি 45 নম্বর জনকর্ম, 45 নম্বর এটা একটু করে খোলো। ইংরেজিতে 45 আর বাংলাতে 23। এনি পাইছো?
বন্ধে খুলতেছি। পঁয়তাল্লিশ নম্বর কি বলতে যে জাতক থেকে 21 পৃষ্ঠার মধ্যে না বলতে এটা হচ্ছে কর্ম বিভাগ ও বিভাগ অধ্যায়ের নাম। 77 থেকে 77 আচ্ছা, এখান থেকে আচ্ছা, জনক কর্ম, উপস্তম্ভ কর্ম, এরকম। জনক কর্ম থেকে কর্ম বিভাগ, বিভাগ ও বিভাগ 47 পৃষ্ঠার মধ্যে, এর মধ্যে। আর বাংলাতে হচ্ছে 27 পৃষ্ঠা। এখানে আবার 2 পেজ বেড়ে গেছে। কর্ম বিভাগ আর ও কর্ম বিভাগ না, এইটা হ্যাঁ, 47। মানে তাহলে পড়ি একটু করে এটা। জীবনের দুইটি অংশ, একটি প্রবর্তন ও অপরটি প্রতিশোধ। কোন এক জীবের কর্মক্ষণের পরবর্তী ক্ষণ হইতে সেই জন্মের জীবন মৃত্যুক্ষণ পর্যন্ত প্রবর্তন, অর্থাৎ জীবনের প্রথম ক্ষণ বাদ দিয়ে দ্বিতীয় ক্ষণ হতে সর্বশেষ ক্ষণ পর্যন্ত কালকে প্রবর্তন কাল বলা হয়। এই ছুটি বা মরণ ক্ষণের পরবর্তী পুনর্জন্ম ক্ষণেই প্রতিসন্ধি, অর্থাৎ জীবনের সর্বপ্রথম জন্ম পরিগ্রহ ক্ষণটি প্রতিসন্ধি কাল নামে অভিহিত। প্রবর্তন কাল জীবনের কর্ম সম্পাদনের মুখ্য কাল এবং প্রতিসন্ধি পর্ব জীবনের সম্পাদিত কর্মফল প্রসূত হওয়ার প্রধান কাল। প্রবর্তনকালে কর্মকে জ্ঞানীগণ কৃত্যানুসারে 4 ভাগে প্রদর্শন করেছেন, যথা জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উৎপীড়ক কর্ম ও উপঘাতক কর্ম। 1 নম্বর জনক কর্ম। পূর্ব জন্মের কর্ম প্রভাব লব্ধ যে চেতনা, যা প্রতিসন্ধি ও প্রবর্তনের সময় জাতি, আয়ু, ভোগাদি ফলোৎপাদন ও কর্মজরূপ উৎপাদন করে। রূপ, শব্দ, রসাদি বিষয়বস্তুর সংগঠনে নতুনভাবে কুশলাকুশল কর্ম গঠন করে, সেই চেতনাই জনক কর্ম। চিত্ত নিত্য নব নব বিষয় বস্তুর প্রসঙ্গ লাভ করে কর্মরূপে সম্পাদিত হয়। কর্ম প্রতিসন্ধি প্রদান করে ফলদান আরম্ভ করে। প্রতিসন্ধির পর অন্য কর্মধারা প্রবান্বিত হয়ে প্রবর্তিত হয়। যেমন অক্ষম দরিদ্র পিতামাতা শিক্ষাবিলাসে পুত্রকে গুরুগৃহে প্রেরণ করেন এবং লালন পালন, সংরক্ষণ, উন্নতির সর্ববিধ দায়িত্ব গুরুর সহযোগিতার উপর নির্ভর করে নিশ্চিত হন। এটা হচ্ছে জনক কর্ম। ঠিক আছে, আর তো পড়তে লাগতেছে না? না, না, উপস্তম্ভক কর্ম তো এখনো আসে নাই মনে হয়। আচ্ছা, উপস্তম্ভ কর্ম পড়ে বলে একটু। উপচ্ছেদক কর্ম এটা আছে। তারপর হচ্ছে উপস্তম্ভক কর্ম। উপস্তম্ভক কর্ম কুশলাকুশল উভয়ই হতে পারে। রূপ, শব্দ, রসাদি বিষয়বস্তুর সাহচর্যে চেতনা যখন স্পন্দিত ও আনন্দোলিত হয়ে নবকার ধারণ পূর্বক পূর্ব চেতনা বা জনক কর্মের আনুকূল্য করে,
সাহায্য করে, পরিপোষণে বা ফলোৎপাদনে সুযোগ দান করে, তখন তা উপস্তম্ভক কর্ম নামে কথিত হয়। উপস্তম্ভক অর্থ উপকারক। জনক কর্ম যে জাতীয় তার উপস্তম্ভক কর্ম সেই জাতীয় হইলে তা উপস্তম্ভক হয়। যেমন গুরুগৃহে শিক্ষার্থীর অধ্যয়নকালে এমন পরিবেশ পাওয়া গেল যা শিক্ষার্থীকে সর্বদা উন্নতির পথে অগ্রসর হওয়ার জন্য উৎসাহ দেয়, সুযোগ দান করে, কুসংসর্গে পড়ে বিপদগামী হওয়ার সম্ভাবনাকে বাধা দেয়। এই সৎসঙ্গ শিক্ষার্থীর জীবনে উপস্তম্ভক। তদ্রূপ দুশ্চরিত্র শিক্ষার্থীর অধ্যয়নকালে এইরূপ সংসর্গ পাওয়া গেলে যা তাকে অধিকতর চরিত্রহীন করে তোলে, অধ্যয়নে ব্যাঘাত করলেও জীবনে ক্ষয়ক্ষতি করলেও তা একান্ত লাভজনক বিবেচনা করে। সুতরাং দুশ্চরিত্র শিক্ষার্থী এই অসৎ সংসর্গ লাভ ও উপস্তম্ভক। সচরিত্রের পক্ষে সৎ সংসর্গ ও দুশ্চরিত্রের পক্ষে অসৎ সংসর্গ উপস্তম্ভক। আচ্ছা, তারপর হচ্ছে উৎপীড়ক কর্ম। উৎপীড়ক কর্ম মানে অনেক বড় এটা। আমরা বলতে কালকে যে এই অতীত ভবাঙ্গ নিয়ে আলোচনা করতে করতে ক্লাস শেষ হয়ে গেছিল। বিশুদ্ধাচার অতীত ভবাঙ্গ সম্পর্কে ক্লিয়ার করা হয়েছে? বান্ত ওইটা আপনি আলোচনা করছিলেন অল্প করে, সম্পূর্ণ হয় নাই। অতীত ভবাঙ্গের পরে হচ্ছে যে ভবাঙ্গ চলন। ভবাঙ্গ চলনও হচ্ছে যে ভবাঙ্গের অভ্যন্তরীণ থাকবে, ভবাঙ্গের থাকা অবস্থাতে ও ভবাঙ্গের মধ্যে মনে করেন এখানে 5 হাত পরিমাণ একটা জায়গা, ওই 5 হাতের মধ্যেই সে হাঁটাহাঁটি করতেছে চিত্ত। উদাহরণ স্বরূপ বলতেছি যে এটা ওইখানেই হাঁটাহাঁটি করতেছে চিত্ত। আর অতীত ভবাঙ্গ হচ্ছে যে হাঁটাহাঁটি কিছু না, ও সুপ্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় চুপচাপ ছিল। আর অতীত ভবাঙ্গ হচ্ছে যে ওভাবে চুপচাপ থাকা। ভবাঙ্গ চলন হচ্ছে যে একটু হাঁটতে শুরু করা, বের হবে কিনা চিন্তা করা, অনেক সময় ওখান থেকে বের হয়, অনেক সময় বের হয় না। বের হয়ে যাবার মুহূর্ত, পঞ্চদ্বারে বের হয়ে যাবার মুহূর্ত ভবাঙ্গ উপচ্ছেদ। ভবাঙ্গ উপচ্ছেদের পরের কার্যক্রম হচ্ছে যে পঞ্চদ্বার আবর্তন। এভাবে আমরা চিন্তা করছিলাম আগে। এটা ছাড়া অতীত ভবাঙ্গ আর কোনোটা দিয়ে ইয়ে করা যাচ্ছে না, কারণ ওখানেও সুস্পষ্টভাবে এটাই অতীত ভবাঙ্গ এরকম করে ইয়ে করা যায় নাই, চিহ্নিত করা যায় নাই। যে উদাহরণটা ছিল সেখানে এনি উদাহরণটা জায়গায় আরেকবার গিয়ে একটু টানলে সকলের জন্য আবার ভালো হবে। এমনি আমাদের চিত্ত ভবাঙ্গ অবস্থায় কখন থাকে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় না ভবাঙ্গ তখন, মানে এমনি যদি আমরা যদি আমাদের এবং অতীত ভবাঙ্গ একটু ব্যবধান আছে। ভবাঙ্গ হচ্ছে যে একদম চুপচাপ, কিন্তু চুপচাপের মধ্যেও ও মানে জেগেছে, হয়তো আমরা এখন চোখ খুলছি না,
জেগেছে, ঠিক আছে, চোখ খুলতেছি না এখনো পর্যন্ত, ভিতরের মধ্যেই ওখানে চলতেছে, মানে জাগ্রত অবস্থা, একটু জাগ্রত হয়েছে, মানে জাগ্রত মানে একটু জাগ্রত হয়েছে, ও চুপচাপ আছে। এর পরের ধাপ ভবাঙ্গ চলন, এর পরের ধাপ উপচ্ছেদ। আর একেবারে চুপচাপ ঘুমন্ত মানুষ যেভাবে থাকে, ওটাই হচ্ছে যে মূলত ভবাঙ্গ। উদাহরণটা পড়লে আর একটু ইয়ে হয়ে যাবে, সবার কমপ্লিট হয়ে যাবে। একাম্র বৃক্ষের নিচে এক, অর্থাৎ চিত্তের ভবাঙ্গ অবস্থা। ব্যক্তি কাপড়ে মুখ ঢাকিয়া নিদ্রা যাইতেছে। 2, এক ধমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল, অর্থাৎ অতীত ভবাঙ্গকাল। দ্বার পথে আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হইল। তাহাতে শাখা ধুলিয়া উঠিল, অর্থাৎ ভবাঙ্গ চলনকাল। এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গে কম্পন উপস্থিত হইল। তারপর 4 নম্বর, এবং একটি আম্রবৃন্ত চ্যুত হইয়া ভূপতিত হইল, ভবাঙ্গ উপচ্ছেদকাল। এই অনেকটা এক লাগবে না, চিত্তক্ষণে লাগবে না, এর দূরে থাকো। বিশুদ্ধ এই জায়গাটাকে একটু করে ইয়ে করলে আমাদের অতীত ভবাঙ্গটা সুন্দর করে বের হয়ে যাবে। বান্ধব কোন জায়গা? এখন যেটা পড়ছে এনি, এটা আবার একবার ওই উপচ্ছেদের আগ পর্যন্ত, উপচ্ছেদটা লাগবে না। অর্থাৎ এক আম্রবৃক্ষের নিচে এক চিত্তের ভবাঙ্গ অবস্থা। ব্যক্তি না, না, এটা কাপড়ে হয় নাই, হয় নাই। ওই লাইনটা সম্পূর্ণ পরে ওইটা বলতে হবে যে। আচ্ছা, উপরের মধ্যে যেটা আচার্য বুদ্ধ ঘোষ। না, 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 আচ্ছা, আচ্ছা, আমি পড়তেছি। প্রথম পয়েন্টটা, এক আম্রবৃক্ষের নিচে এক ব্যক্তি কাপড়ে মুখ ঢাকিয়া নিদ্রা যাইতেছে। এটা হচ্ছে চিত্তের ভবাঙ্গ অবস্থা। আমি লাইনটা সম্পূর্ণ করে তারপর এতটুকু ওইটা পড়তে হবে। হ্যাঁ, এতটুক পর্যন্ত বোঝা গেছে কিনা এই উদাহরণটার সঙ্গে বিশুদ্ধচার ওটা ভবাঙ্গের বিষয়টা একটু করে মিলাও। একটা মানুষ চাদর মুড়ি দিয়া ঘুমাইতেছে, এটা হচ্ছে ভবাঙ্গ অবস্থা। এটা একটু করে ইয়ে করো। অর্থাৎ মানুষটা যখন নিদ্রা যাচ্ছে ওই সময় আমাদের যে ভবাঙ্গ অবস্থা, অর্থাৎ আমাদের এই যে স্বর ইন্দ্রিয়ের মধ্যে আমাদের তখন পঞ্চ ইন্দ্রিয় যখন ভবাঙ্গ অবস্থা, হ্যাঁ, হ্যালো, বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের যখন চিত্ত ভবাঙ্গ অবস্থায় থাকে তখন আমাদের যে স্বরেন্দ্রিয় গুলো রয়েছে ওই সময় ওইগুলো নিষ্ক্রিয়ই বলা চলে। কেননা যখন ভবাঙ্গ কাল তখন অন্যান্য ইন্দ্রিয়গুলো, অর্থাৎ আমাদের স্বরায়তনের মাধ্যমে যে চিত্ত উৎপত্তি ওইগুলো হয় না। কেননা তখন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে ওইগুলোর মাধ্যমে চিত্ত উৎপত্তি হয় না। এই ভবাঙ্গকে ভবাঙ্গ যে সর্বচিত্ত সাধারণ চতুর্শিক নিয়েও ও থাকে। আবার আমি একটি বইয়ে পেয়েছি যে সে যে চ্যুতিচিত্ত নিয়ে যে প্রতিসন্ধি হয়েছে তার,
সেই সেই বিষয়গুলো এই ভঙ্গ অবস্থার মধ্যে থাকে। অর্থাৎ ওই যে স্বর ইন্দ্রিয়ের মধ্যে যে যে গতি নিমিত্ত গুলো এসেছিল সেগুলো ওই ভঙ্গ অবস্থায়ও ওই ওইগুলো মানে নিমিত্ত আকারে উৎপন্ন হয়, যেটা একটি বইয়ে পেলাম। সচরাচর সর্বচিত্ত সাধারণ নিয়েই থাকে, যেটা আমরা ভবাঙ্গ অবলম্বন বলি। তার মানে এটাই, যখন ভবাঙ্গ অবস্থায় চিত্ত থাকে তখন আমাদের যে ধার পথে আগত যে চিত্তগুলো, এই যে পঞ্চ ইন্দ্রিয়, ওইগুলো তখন উৎপন্ন সম্ভব নয়। যখন ওইগুলো উৎপন্ন সম্ভব হবে, উৎপন্ন হয় কোনো এক ধারের মাধ্যমে, তখন কিন্তু ওই যে ভবাঙ্গ তার ভবাঙ্গ আলম্বন পরিত্যাগ করেই কিন্তু চিত্ত উৎপন্ন হয়ে থাকে। আর যখন আমরা গভীর নিদ্রায় নিদ্রিত হই, তখন ওই ভবাঙ্গই সর্বাধিক ভাবে তখন এই ভবাঙ্গ আলম্বনেই থাকে। আচ্ছা, অমিতা বড়ুয়া বুঝছেন? নাম্বার আর বার একটু করে হ্যাঁ, ঠিক আছে, এনি যেটা বুঝছো এটা বলো। বান্তে না, বান্তে ভবাঙ্গ অবস্থায় থাকে, ঠিক আছে, এটা যখন গভীর নিদ্রার মধ্যে যখন থাকে তখন ভবাঙ্গ অবস্থা। আর অনেক সময় কি আমরা নিদ্রার সময়ও কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, তখন চিত্ত কোন অবস্থায় থাকে? তখন ভবাঙ্গ অবস্থা না, হ্যাঁ, তখন তো ভবাঙ্গ অবস্থা না, তখন আমরা কোন অবস্থা? মনোদ্বারে গিয়ে ও কাজ করতেছে। হ্যাঁ, এই যে বিশুদ্ধ যে কথাগুলো বললো এখন, এটা এক দৃষ্টিকোণ থেকে এটা ভবাঙ্গ, আবার এটাতে বলতেছি যেটা একদম ঘুমন্ত সুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায় থাকলেও এটার এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন একটা কার্যক্ষমতা এই ভবাঙ্গের আছে, যেটা সে অনন্ত 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 জন্মের কর্মরাশিকে, যেগুলো থাকার মতো, যেগুলো এক্সপায়ার ডেট আছে, এগুলো সবগুলো সে পুঞ্জীবিত করে রেখে দিতে পারে। এই ভবাঙ্গের এমন এক ক্ষমতা, ওটাকেও ওই অর্থেও এটাকে ভবাঙ্গ বলে। সব ভবের মানে আমি এই হইতে সে পর্যন্ত যত অনন্তবার যত জন্ম আমার হয়েছে, জন্মান্তর আমার হয়েছে, সমস্ত জন্মান্তরের কর্মরাশি বা ভবরাশিকে ও একত্রিত পুঞ্জীভূত করিয়া রাখে। এজন্য এটা ভবাঙ্গ, ভবের অঙ্গ বা ভবের সমষ্টি। এটা একদম মানে ভবাঙ্গ বলতে এই জাতীয় অনেকগুলো বিষয় বুঝতে হবে। এটা আমরা একটা সাইড আলোচনা করতেছি, কিন্তু এটা কোনো ছোটখাটো অল্প স্বল্প ব্যাপার না। গতি নিমিত্ত, কর্ম নিমিত্ত যেগুলো আমি এই মুহূর্তে করতেছি না, তাও আমার কাছে এটা উৎপন্ন হয়, যেটা আমরা চ্যুতি সময়ের কথা পড়েছি, উৎপন্ন হয় এইখান থেকেই এগুলো উৎপন্ন হতে পারে। এবং যেটা আমরা স্বপ্ন দেখি, এই স্বপ্নের কার্যক্রমগুলোও আমাদের অটোমেটিকভাবে এগুলোর সঙ্গে আমাদের অনন্তকালীন কোনো ব্যাপারের সঙ্গে সম্পৃক্ত অনেক সময় থাকে, অনেক সময় ভবাঙ্গ অটোমেটিকভাবে এই কাজগুলো নিজে নিজেই করে ভবিষ্যৎ কোনো বিষয় অটোমেটিকভাবে সে দেখতে থাকে। সেটা সত্যি হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। তবে যে কারণে শ্রোতাপত্তি মার্গফল বেশি ডেঞ্জারাস, মানে অতীব গুরুত্বপূর্ণ, অতীব প্রয়োজনীয়। এই স্বপ্নে দেখা বিষয়গুলোও, স্বপ্নে দেখা পাপকর্ম, স্বপ্নে দেখা পুণ্যকর্ম, সেগুলোও ফল প্রদান করে এবং সেগুলোর কারণেই আমাদের স্বর্গবাস নরকবাস হয়ে যেতে পারে। এটা হচ্ছে যে এই অভিধর্ম এবং বিনয় পিটকের কথাগুলো এখানে মিলে না, কিন্তু এটা কিন্তু সত্য যে আমি স্বপ্নই দেখতেছি, কোনো কাজ করতেছি না, স্বপ্নের মধ্যেও এই স্বপ্নগত চিত্তগুলোও অনেক সময় ডাইরেক্ট, যেটা জনককর্ম পড়ছিলাম আমরা, জনককর্ম হয়ে যেতে পারে। স্বপ্নে দেখা কাজগুলোও জনককর্ম হয়ে যেতে পারে, স্বপ্নে দেখা পুণ্যকর্ম
এরকম করে ফল দিতে পারে স্বপ্নে দেখা পাপকর্ম, অথচ আমার কোনো হাত নাই এখানে, কোনো হাত নাই, তথাপিও এই জাতীয় কর্মগুলো এভাবে বিপাক দেয়। সেজন্য ভগবান বুদ্ধ বলেছেন যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব গুণী জ্ঞানী পণ্ডিত মনীষী ঋষি মহাঋষি ভগবান বুদ্ধ আদি সঙ্গে দেখা হওয়া মাত্র, এই চতুরার্য সত্য বোঝা মাত্র নিজের জীবনকে এই পথেই পরিচালিত করে দেওয়া একান্তই সকলের কর্তব্য এবং দায়িত্ব। কারণ এটা যেহেতু আমাদের হাতে নাই, এটা একটা বলতেছি যে এরকম আপনারা অনেকগুলো পেয়েছেন, আমাদের মানে হাতে থাকে না বিষয়টা। ইয়ার সময় চ্যুতির সময় বান্তে এখন তো বান্তে গিয়া তো চ্যুতির সময় আমাদের এমনিতে বান্তে যেটা বান্তে স্বপ্ন দেখা হয় বান্তে, এখন তো বুদ্ধ তো বান্তে চেতনাকে বেশি প্রাধান্য দিচ্ছে। চেতনা থাকলে তাহলে সেটা কর্মে পরিণত হবে। স্বপ্নের মধ্যে যেটা বান্তে সেটা তো আমাদের কোনো এইরকম মানে সেটা তখন তো আমাদের সেটা এরকম মানে চেতনা থাকে না, তাহলে সেটা কি দৃষ্টিতে হবে বান্তে? সেটা শিলের গতভাবে চিন্তা করলে বলা হচ্ছে যে আমি এটাতে সক্রিয় না, আমার শিলভঙ্গ হবে না। বিনয়ের দিক থেকে এ কথা প্রমাণিত, যেহেতু এটা আমি এখানে আমি সক্রিয় না, আমি এই শিলভঙ্গ করি নাই। হ্যাঁ, বিনয়ের দিক থেকে দেখানো হচ্ছে যে এটা কোনো কিছু আমার ব্যাপার নাই, কিন্তু এটা বিনয়ের সাইড। আর অভিধর্মের সাইডের কথা হচ্ছে যে কি আমাদের এটা সম্পূর্ণ অন্তরিকভাবে অন্তরে অন্তরে এই সমস্ত ব্যাপারগুলো ঘটে যায়, এবং আমাকে বিনয়গতভাবে বলে বলে আসবে না যে বিষয়টা যে এটা এমন হয়েছে, এটার এই জন্মান্তরটা এমন হওয়া উচিত, এটা বিনয়গতভাবে আসে না। একটা উদাহরণ দিয়েছেন এই ক্ষেত্রে বুদ্ধ ভগবান নাকরাজা এরকপত্র কাহিনী দিয়ে। উনি অত্যন্ত শীলবান ভিক্ষু, ধ্যান করছিলেন যে সে মুহূর্তেই পার ভেঙে অথবা বন্যার পানিতে পড়ে যে কোনোভাবে উনি ভেসে যাচ্ছিলেন, সেই মুহূর্তে একটা গাছ ধরেছেন, গাছটা সহ উঠে চলে আসছে। অথচ ওনার ওখানে কোনো শিলভঙ্গ হয় নাই, কিন্তু আন্তরিকভাবে তিনি চিন্তা করেছেন আহা আমার তো শিলভঙ্গ হয়ে গেল, অথচ শিলভঙ্গ হয় নাই, অথচ ওনার অন্তরের মধ্যে উৎপন্ন হয়ে গেল যে আমি শিলভঙ্গ করে ফেলেছি। সেজন্য ওনার নেক্সট জন্মান্তর হয়েছে অজগর সাপ বা ওরকম কোনো নাগরাজ হিসাবে ওনার জন্ম হয়েছে। কিন্তু বিনয়গতভাবে বিচার করলে ওনার কিন্তু শিলভঙ্গ হয় নাই, ওনার ইচ্ছাকৃত না বিষয়টা, উনি পড়ে যাচ্ছেন বাঁচার জন্য, এটা ধরেছেন যে বাঁচার অবলম্বনে, কিন্তু বাঁচার নেই, এটা ছিঁড়ে গেছে। আমি বুঝাইতে পারতেছি না বিষয়টা ভালো। বান্তে ও তো ওই ভিক্ষু তো বান্তে অনুশোচনা করেছিল বান্তে, এটা অনুশোচনা না করলে ওর তো বান্তে চেতনাটা সিলের সেরকম বান্তে বুঝি নাই, ওর তো বান্তে চেতনাটা ছিল, ও অনুশোচনা করতে বিদায় তার জন্য আজকে আর এই দশা হয়েছে। হ্যাঁ, এখন তো বান্তে স্বপ্নের মধ্যে আমরা সেটা অর্থাৎ এটা হচ্ছে যে গাছটা ভাঙার জন্য প্রাণী হত্যা করতে যেমন অঙ্গ পরিপূর্ণ হতে হয়, আমাদের প্রত্যেকটা বিনয় স্কন্ধের মধ্যে যেমন গৃহীদের পঞ্চশীল স্কন্ধের মধ্যে প্রত্যেকটা শিলের অঙ্গ আছে না, মানতে অঙ্গ পরিপূর্ণ হইলেই শিল ভাঙে, অঙ্গ পরিপূর্ণ না হইলে শিল ভাঙে না। কিন্তু শিল না ভাঙলেও যেমন রাত্রে ও প্রচন্ড ক্রোধান্বিত হয়ে দড়িকে সাপ মনে করে প্রচন্ডভাবে আঘাত করেছে, অভিধর্ম মতে বলতেছে যে উনি সেই আঘাতের কারণে উনি হত্যাজনিত কর্মফল ওনার ভোগ করার সম্ভাবনা আছে। কিন্তু শিলগতভাবে বলা হচ্ছে যে বিনয়গতভাবে বলা হচ্ছে যে ওনার এখনো শিল ভাঙা নাই, উনি অক্ষত, কারণ ওটা দড়ি ছিল, সকালবেলা উঠে দেখবে যে এটা দড়ি, তখন ও বলবে যে ও আমার তো শিল ভাঙা নাই। কিন্তু রাত্রিবেলায় ওনার ওই হত্যা চেতনাজনিত কারণে ওনার ওই চেতনাজনিত অপরাধ কিন্তু ওনার হয়ে গেছে। আমরা এই কথা প্রায় শুনে থাকবো, অভিধর্ম এবং বিনয়ের
এই আলোচনা অনেক সময় সাংঘর্ষিক হয়। এরকম কিছু কিছু বিষয় আমরা দেখতে পাবো। সাংঘাতিশেষের 1 নম্বর বা 2 নম্বর সাংঘাতিশেষ অপরাধ যেগুলো আছে এগুলো একটু করে দেখবেন, আপনি ওখানে আরো বিস্তারিত বুঝে যাবেন বিষয়টা। বিনয়ের দিক থেকে এটা কোনো সমস্যা না, কিন্তু এই কর্মজগতের বা চেতনা জগতের হিসাব করলে তখন এটা একটা বিষয় হয়ে দাঁড়ায়। আবার এই বিষয়গুলো যেমন ওই ভিক্ষুটার কথা বলছি, ওই ভিক্ষু যদি ইয়া করতেন, না এটা আমি ছিঁড়ছি, আমার কোনো এখানে অপরাধ হয় নাই, এটা আমার ছিঁড়ার জন্য কোনো চেতনা আমার নাই, ছিল না, ওই বিচারটা তার মধ্যে ওই ভিক্ষুর মধ্যে যদি আসতো তাহলে এই কর্মফল নিয়ে তিনি তির্যক লোকে জন্মগ্রহণ করতে হতো না। ওনার কাছে এসছে কি, ভেঙে ফেলছি, ছিঁড়ে ফেলছি, গাছ ভেঙে ফেলছি, এটা আসার সঙ্গে সঙ্গে উনি অপায়ে। এটা আপনারা দুজনে আরো সুন্দর করে একটু আলোচনা করে নেবেন, খুব এটা সুন্দর আলোচনা। হ্যাঁ, মানে বুদ্ধের মতবাদকে বোঝার জন্য, এবং বিনয় কি রকম, কি কারণে বিনয় এত গুরুত্বপূর্ণ, এবং অভিধর্ম কি কারণে এত গুরুত্বপূর্ণ। এই যে আমাদের স্বপ্নজনিত বিষয়গুলো আছে বা চ্যুতিক্ষণে আমাদের চিত্ত আমাদের পুরো কন্ট্রোল ছাড়া, এরকম একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটার পক্ষান্তরে বুদ্ধ ভগবান এমনও কথা বলেছেন যে হ্যাঁ, মানুষ যখন অতি পুণ্যাত্মা হয়, অতি পুণ্যবান হয়, তখন তিনি ব্যতিক্রম কোনো স্বপ্নও দেখবেন না। আমরা শুধু ইয়াতেও দেখবেন আপনারা, এই যে মৈত্রী ভাবনা, যারা সবসময় মৈত্রী ভাবনা করেন দুঃস্বপ্ন কবলিত হয় না, শুনেছেন না এগুলো? 11 প্রকার ফলের মধ্যে একটা আছে। যারা সবসময় এই জাতীয় পুণ্যকর্ম করে থাকেন, অতীতের কোনো এরকম ব্যতিক্রম কোনো ভবাঙ্গ থেকে ব্যতিক্রম কোনো কিছু উতলে উঠতে পারে না, ওনার কাছে উপস্থিত হতে পারে না, ওনার পুণ্য শক্তির জোরে, পুণ্য ফলের কারণে। এবং ওনার সারা জীবন পুণ্য ফলের কারণে চ্যুতি মুহূর্তেও এই জাতীয় কোনো রকমের ব্যতিক্রম চিত্ত উপস্থিত হতে পারে না। এটা এত কিছুর পরেও এটাও যেমন আছে, আবার এটাও ঠিক, যারা এভাবে উদ্যম প্রচেষ্টার মধ্যে নিরত থাকেন তারা এই সুফলগুলোও লাভ করে থাকেন। কোথা থেকে এটা আলোচনা করা গেল? যে ভবাঙ্গ থেকে। তো এই সমস্ত বিষয়গুলোকে ভবাঙ্গ সেভ করে রাখে, সেভ হয়ে থাকার এটা জায়গা। যখন সে কোনো কাজ করে না, একদম চুপচাপ, মানে মানুষ যেমন ঘুমন্ত অবস্থায় থাকে, গভীর ঘুমন্ত অবস্থায় থাকে, স্বপ্নও দেখছে না, কিছু দেখছে না, ঠিক এমন অবস্থাটার নাম হচ্ছে যে ভবাঙ্গ এই ক্ষেত্রে। এবং ওই জায়গার এত কাহিনীগুলো সব বললাম যে সারা অনন্ত অনন্ত জন্মের কর্মরাশিকে এই জায়গায় সেভ হয়ে থাকে। যতগুলো সেভ করে রাখার ক্ষমতা আছে আর কি, সেভ কতগুলো থাকবে এটার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী সে ক্ষমতাগুলো আপনারা আস্তে 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 ক্রমান্বয়ে জেনে যাবেন। কোন যবন, কত জপিত চিত্ত, কত জন্ম পর্যন্ত এই কর্মরাশিকে এভাবে জমা করে রাখতে পারে বা ধারণ করে রাখতে পারে, এটা আমরা ক্রমান্বয়ে জানতে থাকবো। বিশুদ্ধ আমরা একটা পয়েন্ট জানলাম, ভবাঙ্গ অবস্থা। এটা কারো কি আর অজানা আছে বা বুঝতেছেন না? এরকম কারো আছে আর ভবাঙ্গ বুঝতেছেন না? ভবাঙ্গ সম্পর্কে আরো একটু আলোচনা করতে হবে, আছেন কেউ? দীপেন বাবু, কমপ্লিট হয়েছে এটা ভবাঙ্গ? তাইলে এটা এমনি ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ হবে না? এটা অতীত ভবাঙ্গ একটু পরে আসতেছি, একটা পয়েন্ট শেষ করতেছি। যে আচ্ছা, এটা প্রথম ভবাঙ্গটা, শুধু ভবাঙ্গ, যেটা সেভ করে থাকে, যেটা সেভ করে থাকে আমাদের মানে চিত্তের মধ্যে, যখন কোনো মানে একদম নিষ্ক্রিয় অবস্থা। আরেকটা সাইড আমি বলছি যে এটা এমনি বলছি যে আপনাদের বোঝার জন্য, ওটা সহ এটা গুলাই ফেললে আবার সর্বনাশ। ভবাঙ্গ হচ্ছে যে কোনো কিছু আপনি চিন্তা করতেছেন না,
একেবারে ঘুমন্ত মানুষ যেমন কোনো কিছুই সে বুঝতে পারতেছে না, কোনো কিছুই জানতে পারে না, জাগতিক নিষ্ক্রিয় সম্পর্কে কোনো অবস্থায় কিছুই তার নিষ্ক্রিয় অবস্থায় থাকে। একদম নিষ্ক্রিয় অবস্থা, একেবারে নিষ্ক্রিয় অবস্থার নাম হচ্ছে যে ভবাঙ্গ। বাবা। বিশুদ্ধ চালের অবস্থায় পরের পাওয়া- পয়েন্ট। আনি মানে নিষ্ক্রিয় অবস্থা কেমনে সেটা জনকর্ম হবে? এটা তো আমার মাথায় কোনো রকম ঢুকতেছে না। নিষ্ক্রিয় অবস্থায় জনকর্ম কর্ম হবে, এটা আবার কে বলছে? এই যে বান্তে আপনি স্বপ্নের মধ্যে যেটা ইয়া করেছি তখন তখন না তোমার না, তো এখানে তখন আমার কোনো নিষ্ক্রিয় হাত অবস্থা না, নিষ্ক্রিয় অবস্থায় কিছু কর্ম হবে না, তখন কোনো কর্ম করতেছে না, নিষ্ক্রিয় অবস্থায় কোনো কর্ম করতেছে না। নিষ্ক্রিয় অবস্থায় থেকে যখন সক্রিয় অবস্থায় হয়, স্বপ্নের মধ্যে যায়, এই স্বপ্নের মধ্যেও আমাদের সমস্ত কার্যক্রমগুলো, এই যে যবনের কার্যক্রম, তদালম্বনের কার্যক্রম এবং এগুলো সবগুলো ওই জায়গাতে স্বপ্নের মধ্যেও ঘটে যায়। আমরা চিত্তের যে কিন্তু চিত্তবৃত্তি দেখতেছি না, আমার দ্বারা নয়, চিত্ত সেটা তো আমার দ্বারা নয়। আমার দ্বারা নয়, আবার আমার দ্বারা নয় এটা কোনো কথা নাই, এটা আমার দ্বারা, আমার চিত্ত আমার ভবাঙ্গ এগুলো করতেছে, এই কাজগুলো সম্পাদিত মানে করতেছে। তখন তাহলে আমার চেতনাটা কিরকম উৎপন্ন হলো ওই সময়? ওইটা তো আমি যেমন উৎপন্ন হয়েছে করি না। তেমন, হত্যাজনিত হইলে হত্যা কাণ্ড রেকর্ড হয়েছে। অর্থাৎ এটা আমি তোমাকে শুধু এটা বুঝো, আমি স্বপ্নে দেখা বিষয়গুলো যদি খুব সুস্পষ্ট হয়, আমি সকাল পর্যন্ত মনে রাখতে পারি কি? আনন্দজনক বিষয় হইলে এটা নিয়ে আমি আবার মজা করি কি? অবশ্যই বুঝা গেছে? মনে থাকে না তো, এটা মূল কিছু কথা থাকে কিছু হচ্ছে থাকে না। যেই বিষয় সেভ করতে পারে চিত্ত, যেই বিষয় সেভ করার মতো ক্ষমতা হয়ে গেছে, সেভ করলে কাম হয়ে গেছে মোটামুটি। যেহেতু এটা সেভ করেছে চিত্তর কাজ চিত্ত সারে ফেলছে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে না বুঝা যায়নি এখনো? চিত্ত যদি সেভ করতে পারে, এখন এটা যদি আমি ডিলিট করার যতক্ষণ কার্যক্রম শিখবো না, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এগুলো আমাকে এভাবেই ঘুরপাক করে করে রাখবে। সময়ই দেয় না। তবে সবকিছুর পরেও আবার বলতেছি যে কি, ভয়ের কোনো কারণ নাই। এখন এই জগতে আসছেন, ডিলিট করার প্রক্রিয়াগুলো শিখবেন, কিভাবে ডিলিট করতে হয় এটা শিখে যাচ্ছেন অলরেডি। আরও বেশি মনোযোগ দিবেন, আরও ডিলিট করার প্রক্রিয়া শিখবেন। একটা ডিলিট করতে থাকুন, আপাতত একসময় সবগুলো ডিলিট হয়ে যাবে। যেমন কি উদাহরণ দিয়েছিলাম, কোনো এক লোভী ব্যক্তি বা গুপ্তধন অন্বেষী ব্যক্তি বিশাল একটা ইয়া পেয়েছে, স্বর্ণের বাক্স, স্বর্ণের পেটি পেয়েছে, বুঝছেন? তারপরে স্বর্ণের টুকরা, ছোট ছোট একটা টুকরা অনেক কষ্টে বের করে, এখান থেকে গিয়ে আস্তে করে বের করার পর ও চুপে চাপে এটা ধুয়ে মুছে পরিষ্কার করে বিক্রি করতে যায়। তো করতে গেলে বলছে না এটা স্বর্ণ না, এটা পিতলের একটা টুকরা। তখন ও কি করে, না এটা ফেলে দেয়, এটা কোনো দাম নাই। ওকে বলে হ্যাঁ এটা তুমি সারেনা বিক্রি করতে পারবে, দৌড় সারেনা দিয়ে আমি কি করব, ও এটা ফেলে দিয়ে চলে যায়। তারপরে ও বাক্সের মধ্যে মনে করছে একটা পিতলের, যে আরগুলো বোধহয় ঠিক আছে, আরো নে এরকম বেশ কয়েকবার সে করতে করতে এক পর্যায়ে অনেকগুলো সে এই কোণা সেই কোণা ওই কোণা সেই কোণা করতে করতে সব জায়গা থেকে ও ইয়া করে, দেখতেছে যে একটাও স্বর্ণ মুদ্রা উঠতেছে না, সবগুলোই পিতলের এবং অমূল্য, মূল্যহীন সবগুলো। এক পর্যায়ে গিয়ে সব পুরো টাঙ্গুলো সহ, বাক্সগুলো সহ ফেলে দেয়। আপাতত এইভাবে আমরা একটা করে যেটা দেখবো, প্রজ্ঞা উৎপন্ন হবে, সেটা ডিলিট করব আমরা। একসময় দেখবেন যে পুরো আমাদের সমস্ত সেভকৃত বিষয়গুলো, এভাবে সঞ্চয়কৃত বিষয়গুলোকে জ্ঞান এত প্রবল হবে যে শক্তি সঞ্চয় করে পুরো ট্রাঙ্ক সহ নদীতে ফেলে দেবে। যেদিন ফেলে দিয়েছে সেদিন অরহত আর কি, সমস্ত কলুষ মুক্ত। আর কোনো কথা আছে এনি? না বানতে যাই হোক, এগুলো তারপর আমরা আমাদের স্বঅভিমত, এগুলো যে কোথাও বইয়ে সেভাবে আমরা লেখা পেয়েছি কিন্তু এরকম না। আমাদের পড়তে পড়তে আপনাদেরও
অনেক বিষয় এরকম স্ব-অভিমত তৈরি হবে, নিজস্ব মতামত তৈরি হবে, ঠিকঠাক বুঝলে। ব্যতিক্রম বুঝলে ব্যতিক্রম চিন্তা উৎপন্ন হবে। হ্যাঁ? তো এইজন্যই সবাই মিলে কয়েকজন গুণী ব্যক্তি থাকলে একসঙ্গে আলোচনা করা, যেমন আমাদের বিশুদ্ধচাররা এখানে যুক্ত হওয়ার কারণে আলোচনাগুলো অনেক সুগঠিত, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ? আপনারা হয়তো জানেন না, এই ক্লাস করার আগে পরে তারা এই পেজগুলো নিয়ে আমরা ২-৪ পেজ যেটা আলোচনা করি, এটা তারা অনেক পরিশ্রম করে, অনেক বইগুলো ঘাটাঘাটি করে আমাদের জন্য এগুলো সব করতেছে। নতুন তথ্য এগুলো বের করতেছে। বুঝছেন না? আপনারাও সবাই সবসময় পুণ্যদান করবেন। ওরা যাতে আরও হয়, ধীমান হয়, হ্যাঁ? পণ্ডিত হয়, জ্ঞানী হয় এবং বুদ্ধ শাসনের যাতে মহাকল্যাণ সাধন করতে পারে। দুজনে মিলে তারা বিশুদ্ধচার এবং আমাদের সমাধি ইন্দ্রিয় দুজনে অনেক পরিশ্রম করে এগুলোর জন্য। আগে যে আপনারা এতদিন যাবৎ ক্লাস করে আসার পেছনেও আমাদের উপাসক সুকুমার বড়ুয়া এবং এনি বড়ুয়া, এরা দুজনে খুব পরিশ্রম করেছে। আমি যতটা করি নাই, আমি ওদের তালে তালে আমি চলতেছি, বুঝছেন? তো তারা সেটা এতদিন জীবিত রেখেছে। এখন আমাদের সঙ্গে এই ২ জন বৌদ্ধ ভিক্ষু, আমাদের গুরুভান্তে প্রজ্ঞা ইন্দ্রিয় ভান্তে সহ এবং আমাদের সমাধি এবং বিশুদ্ধ ইন্দ্রিয়, তারা আমাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করতেছেন। যাই হোক, বিশুদ্ধ তারপরে ভবাঙ্গ বুঝছি, এখন অতীত ভবাঙ্গ। একদমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল। অতীত ভাবাঙ্গ কাল। দ্বার পথে আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ স্রোতের সহিত প্রবাহিত হলো। এতটুকু সমাধি, ঠিক এই জায়গাটা, আগে এবং পিছে কোনো কিছু টানবেন না, শুধু এই জায়গাটা অতীত ভবাঙ্গ সম্পর্কে আপনি যেটা এখন ধারণা হয়েছে এটা একটু আমাদের সঙ্গে করেন। বান্তে ওই আমাদের মন যখন বান্তে বাহ্যিক কোনো বিষয় বান্তে মানে আলাপন গ্রহণ করে না বা সাড়া দেয় না, তখন এই মুহূর্তে আমাদের মন বা সবসময় নিষ্ক্রিয় অনুভব করি। এটা বান্তে আমরা অতীত ভবাঙ্গ হিসেবে করি বান্তে আকৃত করি। উপাসক পুতুল বাবু, বুঝছেন? উপাসিকা লাভলি বড়ুয়া আছে? বন্দনা বান্তে মঙ্গল অতীত ভবাঙ্গ সম্পর্কে আপনি যেটা বুঝছেন এটা একটু বলুন তো। হ্যাঁ, চিত্তে কৃত্য সংগ্রহ করতেছি যে ও আচ্ছা, উদাহরণটা খুঁজতেছেন? উদাহরণটা খোঁজার দরকার নাই, এমনি আমরা পরে এগুলো উদাহরণ পরে পাবেন। হ্যাঁ, উদাহরণ পরে পাবেন, উদাহরণটা না। আচ্ছা, যাই হোক, লাভলি বড়ুয়া বলেন। একটু বুঝাই দেন। ঠিক আছে, অমিতা বড়ুয়া, আপনি কিছু বুঝতে পারছেন? অতীত ভবাঙ্গের এই যে ফরাটা দিয়ে কিছু বুঝতে পারছেন? একটু বুঝাই দেন না। এনি তো বুঝছো মনে হয়। মানে এটা তো সূক্ষ্মভাবে এটা বুঝতে হবে, মানে অতীত ভবাঙ্গ মানে এটা কিছুক্ষণের জন্য মানে আমাদের চিত্তটা একটু নড়াচড়া করে আর কি, ওই সময় অতীত ভবাঙ্গ। ঠিক আছে, মানে খুব সূক্ষ্মভাবে, খুব সুন্দর হয়েছে। তারপর বিশুদ্ধচার। বান্তে
অতীত ভবাঙ্গ কাল চিত্ত ভবাঙ্গ আলম্বন নিয়ে যে ছিল, সে সাথে ধার পথে অর্থাৎ আমাদের স্বরদ্বারের যে কোনো এক দ্বারের মাধ্যমে একটি চিত্তক্ষণের জন্য ওই যে যে ভবাঙ্গ আলম্বনে ছিল, সে ভবাঙ্গ আলম্বনের সহিত এক চিত্তক্ষণের জন্য ওই আলম্বনটা ওই ভবাঙ্গের সাথে উৎপন্ন হয়। তার মানে বোঝাচ্ছে যে এখান থেকে আমাদের যে দ্বারের কার্যক্রম, যে আমরা পড়েছি না আগে যে স্বরদ্বার, এখান থেকে মোটামুটি স্বরদ্বারের কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু পুরোপুরি হয়নি, কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এই যে অতীত ভবাঙ্গ কাল থেকেই। খুব সুন্দর করে বুঝে দিচ্ছে ইনি, এটাতে যদি না বুঝার কিছু করার নাই। হ্যাঁ, খুব সুন্দর করে। এখন আরেকটা জিনিস হলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। এক চিত্তক্ষণ এই সময়টা কতক্ষণ, বা এটা যদি ক্লিয়ার হয় আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আমি কিছু উৎপত্তি, হ্যাঁ, স্থিতি এবং ভঙ্গ, এই তিনটি ক্ষণ মিলে হয় এক চিত্তক্ষণ। ওই যে আলম্বনটা গেল, এই যে ভবাঙ্গ আলম্বনের সাথে যে উৎপন্ন হলো, সেটা উৎপন্ন হলো, স্থিতি হলো, ধ্বংস হলো, শেষ। এটা হচ্ছে এক চিত্তক্ষণ। এই এক চিত্তক্ষণ, এটা একটা সময়, তো সময়, এই সময়টা কতক্ষণ, এটা উদাহরণ উপমা দেওয়ার চেষ্টা করতেছি, তবে এটা কোনো উদাহরণ উপমা দেওয়া সম্ভব না, সহজ না। আমি অন্য কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু সে জায়গায় নিতে চেষ্টা করব। খুব খেয়াল করবেন, এটাকে বলা হয় তড়িৎক্ষণ। এটাকে, এই সময়টাকে 10 ভাগে বিভক্ত করলে এক ক্ষণ। এটাকে, এই তড়িৎক্ষণকে 10 ভাগে বিভক্ত করলে এক ক্ষণ। এগুলোকে আরো হাজার গুণীয় বিভক্ত করা যাবে এক চিত্তক্ষণকে আনার জন্য, এক চিত্তক্ষণের সময় বর্ণনা করার জন্য। এক ক্ষণকে আরো হাজার ভাগেও বিভক্ত করা যাবে। এত সূক্ষ্ম এবং অল্প সময়ের মধ্যে এই এক চিত্তক্ষণের ব্যাপার সংঘটিত হতে পারে। মানে অত অল্প সময়ের মধ্যে, ওই এত অল্প সময় একটু করে জাগৃত হইতে চাইছিল, মনের কোনো কিছু উৎপন্ন হয়ে, অথবা কায়িক কোনো কিছু উৎপন্ন হয়ে, অথবা নাকের কোনো কিছু উৎপন্ন হয়ে, অথবা স্বর ইন্দ্রিয়ের এক কথায় কোনো কিছু উৎপন্ন হয়েছে, তবে এত সূক্ষ্মভাবে ধরা পড়েছে এই বিষয়গুলো, তে একটু করে ও জাগে ওঠার চেষ্টা করছে। এক চিত্তক্ষণ মাত্র থাকছে, আবার ও ঘুমাইয়া গেছে। এই এক চিত্তক্ষণের জন্য যখন থাকে, যখন উৎপন্ন হয়, তখন এটাকে বলা হয় অতীত ভবাঙ্গ। অতীত ভবাঙ্গ এখন আর চিনতে কারো কোনো সমস্যা নাই। সেম আবার ভবাঙ্গ মানে এক চিত্তক্ষণের জন্য উৎপন্ন উঠতে চাইছে, আবার উৎপন্ন, স্থিতি, ধ্বংস। স্থিতি সব জায়গাতে করা হয় না, উল্লেখ করা হচ্ছে না। তবে হ্যাঁ, এক পর্যায়ে চিন্তা করলে স্থিতি আছে, আর এক পর্যায়ে চিন্তা করলে স্থিতি নাই। উৎপন্ন, স্থিতি, ধ্বংস, এই 3 সময় কালের অবস্থাকে একসঙ্গে বলা হয় এক চিত্তক্ষণ। ওই এক চিত্তক্ষণ ওই অবস্থাতে থাকা ভবাঙ্গের মধ্যেই আছে, সেখানেই উঠতে চাইছে, আবার নেমে গেছে, বন্ধ হয়ে গেছে। অতীত ভবাঙ্গ এটা। এনে আর কোনো ডাউট নাই এখন, না? দীপেন বাবু আরো কি কিছু বলতে চাচ্ছেন? ভবাঙ্গের সাথে আলম্বন উৎপন্ন হয়, যখন ধ্বংস হয়ে যায় তখন সেটা অতীত ভবাঙ্গ হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ ভবাঙ্গের মধ্যেই থাকবে, বাইরে টাইরে কোথাও যাবে না, বের টের হবে না। এখানে যে আসছে, এখানে যে 6 সেন্সরের মধ্যে কোন একটা সেন্সরে ও করছে,
মানে সেন্সরিবিলিটি হইছে, হইলেও কোনো দিকে সে কিন্তু যায় নাই। ভিতরে ভিতরে একটু করে উঠতে চাইছিল, শব্দ পাইছে অথবা স্পর্শ পাইছে অথবা গন্ধ উঠতে চাইছিল বটে, উঠে নাই অবস্থাতে আবার সে ঘুমাই গেছে, তাও এক চিত্তকণের জন্য। এক্ষেত্রে স্থলদ্বার মধ্যে আমার মনে হয় বলতে চক্ষুদ্বার এবং জিহ্বার যেটা আছে এই দুইটা মনে হয় কাজ করে না যখন ভ্রমণ অবস্থায় থাকে। কাজ করে কাজ করে সবগুলো, তাহলে সিক্স সেন্স সবগুলো কাজ করবে। সেই ক্ষেত্রে বলতে আমি যদি ভ্রমণ অবস্থায় থাকি তাহলে চক্ষু ইন্দ্রিয় তো আমার পরিপূর্ণ হচ্ছে না, তাহলে এটা আমার হয় এই যে স্বপ্নের কথা বললাম না, এগুলো চোখের কাজ থাকলে চোখে চলতে থাকবে। এটা তো বলতে মনোদ্বারে হচ্ছে না, এটা মনোদ্বারে হইলেও মনোদ্বারের মধ্যেও এখানে ইয়া হয়ে যাবে, এখানে এক সিস্টেম মতে এক দৃষ্টিকোণ মতে মনোদ্বারের বিষয়গুলোতে অনেক সময় চোখের কার্যক্রম এগুলো চলতে থাকে, আগে সেভকৃত বিষয়গুলো, আগে সেভ করা বিষয়গুলোর কারণে। মনোদ্বার তো এক স্পেশালি কোনো কিছু না, এই 5 দ্বার থেকে সংগৃহীত করে এই সমস্ত কার্যক্রমগুলো সে করে। হ্যাঁ, এটাইও করে। আবার এই মনোদ্বার আমার কল্পান্তর জন্ম জন্মান্তরের সমস্ত বিষয়ও ও কার্যক্রমগুলো করার ক্ষমতা সে রাখে। তারপরে বিশুদ্ধাচার, তারপরে 3 নাম্বার হচ্ছে তাহাতে শাখা দুলিয়া উঠিল, এটা হচ্ছে ভবাঙ্গ চলনকাল। এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গে কম্পন উপস্থিত হইল। হ্যাঁ, সমাধি বলেন। তখন বানতে তার মনটা বানতে একটু এটা বানতে এক চিত্তকণ একটু বলা যাবে না, মানে সামান্য কম্পিত হয়েছিল বা চেতনা হয়েছিল আংশিক ভাবে। এখানে আরেকটা বিষয় আছে, যে সেটা আমাদের যখন প্রথমবার অতীত ভবাঙ্গকালের সঙ্গে এই দ্বিতীয় বারের বিষয়টা ভবাঙ্গ চলন, এটার সঙ্গে এটার কিন্তু সম্পর্ক আছে, খুব সূক্ষ্ম একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এখানে ঠিক এভাবে উল্লেখ নাই, তবে আমরা যে দেখেছি এই চিত্তের শক্তি ওই চিত্তে সম্প্রতীচ্য যা লাভ করেছে সন্তিরণ কে দিয়েছে, একটা সিস্টেমের মধ্যে গিয়ে সন্তিরণকে এগুলো দিয়ে দেয়। সম্প্রতীচ্যের সংগ্রহিত বিষয়গুলো সন্তিরণকে দিচ্ছে, এরকম একটা বিষয় আমরা পাইছিলাম না বিশুদ্ধাচার? বানতে এখানে অতীত ভবাঙ্গ কালও এক চিত্তক্ষণের জন্য সে ওখানে করেছে, কম্পমান নয়, অকম্পিত অবস্থায় সে একটু করে করছে। আর দ্বিতীয়টা তার থেকে একটু ডেভেলপ, আরেকটু উন্নত, ও একটা চিত্তের মধ্যে একটা কম্পন তৈরি হয়েছে, একটু নড়াচড়া তৈরি হয়েছে, জায়গার মধ্যেই একটু কম্পন তৈরি হয়েছে, নড়াচড়া তৈরি হয়েছে, তাও এক চিত্তক্ষণের জন্য। সময়টা সেম, প্রথমবারের যে সময় যতক্ষণ লেগেছে দ্বিতীয়বারের সেম, কিন্তু সেম হইলেও ওটা থেকে এটা একটু ডেভেলপ, উন্নত। এটাকে বলা হয় ভবাঙ্গ চলন, নড়াচড়া করে উঠছে আর কি বের হওয়ার জন্য। এনি ক্লিয়ার না?
ক্লিয়ার হয় নাই? না বানতে হয়েছে। তাহলে অতীত ভবাঙ্গের মধ্যে তাহলে কোনো ধরনের কোনো চিত্ত নাড়া দেয় নাই, এটা জাস্ট একটু আলম্বনটা মানে ওটা হ্যাঁ, ধার পথে অতীত আগত ভবাঙ্গ থেকে একটু প্রো, একটু, হ্যাঁ। একটু প্রো, তেমন কোনো যে ব্যবধান বেশ কম কোনো কিছু হয়েছে তা কিন্তু না। এখনো সে কিছু না। জানে না কি ঘটেছে। যে কোনো একটা সেন্সরের মধ্যে এই সমস্ত বিষয়গুলো ঘটেছে, ঠিক আছে, কোন জায়গা থেকে আসছে কি থেকে কিচ্ছু জানে না। এটা হইলে আমাদের এই জায়গা থেকে যদি চিনে যায় কেউ বিজ্ঞান চিনতে অনেক সোজা হবে, অনেক সোজা হবে। মানে কোন জায়গাতে গিয়ে আমরা বিজ্ঞান বলবো এটা পুরো চেনার জন্য এর থেকে সহজ উদাহরণ আর নাই। এটা আমরা আগেও আলোচনা করছি, আগে না বুঝলে এখন দ্বিতীয়বার ক্লাস যারা করতেছেন খুব সুন্দর রূপে বুঝবেন, এবং আমাদের পুতুলবাবুরাও এটা খুব সুন্দর করে বুঝবেন। এই আলোচনাটা আরও পরে আছে, আপনাদের সুবিধার্থে লাভার্থে এটা আমরা অ্যাডভান্স এখানে ভবাঙ্গ চেনার জন্য আলোচনা করে ফেলতেছি যে হ্যাঁ বিশুদ্ধ। তারপরে 4 নাম্বার, এবং একটি আম্র বিন্দুচ্যুত হইয়া ভূপতিত হইল। এটা হচ্ছে ভবাঙ্গ উপচ্ছেদ কাল। এই এক চিত্তক্ষণে ভবাঙ্গ স্বীয় আলম্বন পরিত্যাগ করিল। এটা তো আর সমস্যা নাই, উপাসক দীপেন বাবু বুঝছেন? আসে নাই তো কথা, আপনি বুঝছেন যে কথাগুলো আসে নাই? ও ঠিক আছে। এনি মানতে হ্যাঁ। এই ছোট একটা জায়গার জন্য আমাদের 1 ঘন্টা চলে গেছে, এমনি চলে গেলেও আমি মনে করি এটা সকলের জন্য অত্যন্ত উপকারী হবে। এবং বিজ্ঞান যারা ভালো করে চিনতে পারেন নাই, বুঝতে পারেন নাই এখনো, এই সিরিয়ালটা যদি একটু করে পড়ে যান, বুঝে যান বিজ্ঞান জিনিসটা কোন জায়গায় গেলে আমরা বিজ্ঞান বলবো, হ্যাঁ, এটা খুব সুস্পষ্ট হয়ে যাবে। এবং আমরা যে চিন্তা করে ফেলতেছি দুম কিন্তু এই চিন্তার আড়ালে যে এত কার্যক্রম রয়েছে, হ্যাঁ, এগুলোকে আমরা পুরোচিত্ত বলতেছি। পুরোচিত্তের সমষ্টিকেই আমরা একটা আত্মা বলতেছি, বা সক্রিয় কোনো একজনকে বুঝছি, একটা ব্যক্তি বুঝছি। হ্যাঁ, এই সমস্ত ভুল ধারণাগুলো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বোঝার মাধ্যমে এই সমস্ত বিষয়ের সমষ্টিই তো আত্মা বা সত্য হিসেবে আমরা চিন্তা করতেছি, চিনতেছি। এই বিষয়গুলো মানে সম্যক দৃষ্টি, লোকোত্তর সম্যক দৃষ্টি চেনার জন্য, বোঝার জন্য খুব সহজ হবে। এই ছোট ছোট শিক্ষাগুলো যদি আপনারা যদি গেঁথে রেখে দেন যত্ন করে, মনে তো রাখতেই হবে, যার যার সম্ভব হয় অবশ্যই লিখে রাখবেন। অমিত বড়ুয়ারা যেভাবে লিখে সবসময়, এভাবে শিল্পী বড়ুয়াও লেখে। আপনারা যারা যারা লিখে লিখে শিখতেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ এবং আমাদের আবুসুদয় সকলের প্রতি মৈত্রী নির্ঝরণ করছি। সকলের সক্রিয় অংশগ্রহণে আমাদের ক্লাসটা অত্যন্ত প্রাণবন্ত হয়। আমি চাই প্রত্যেকেই আপনারা অন্তত এই একদিনের এই একটা সময় করার জন্য। সময় অত্যন্ত দুর্লভ, নানা জনের নানা ধরনের আমাদের ব্যস্ততা থাকেই। তবে ব্যস্ততাগুলো একদম একদম কি বলবো, অনর্থক জাতীয়। আর যে কাজের মধ্যে আমরা সারাক্ষণ অধিকাংশ সময় ব্যস্ত থাকি, ভালো করে ভেবে দেখলে এগুলো একেবারে অনর্থক। কিরকম? ছোট বাচ্চারা যেরকম করে দুলি, তারপরে বিভিন্ন পাতা টাতা দিয়ে এটা শাক, এটা মাছ, এটা ক্যাঁড়াইসা, এটা ভাত, এটা মিষ্টি, এরকম অনেক কিছু বানায়, বা সালুন খেলা খায় আমাদের গ্রামের অঞ্চলে বলে। আপনাদের এক এক গ্রামের মধ্যে এক এক ধরনের শব্দ ইউজ করে এটার জন্য। হ্যাঁ, আমরা সারা জীবনের মধ্যে যা কিছু সংসার রচনা করি, হ্যাঁ, ওখানে বালু দিয়ে আমরা ঘরও বানাইতাম, দেওয়ালও দিতাম করে করে, এবং কামরাও করতাম, এখানে বাথরুমও বানাইতাম, এটা বাথরুম, অনেক কিছু করতাম।
মা ডাকছে মাত্র বালগুলো সেন্টিমিটি দিয়ে আবার বাড়িতে দৌড় মারছি। হ্যাঁ, ঠিক এখানেও আমরা এই যে জীবন নিয়ে যতক্ষণ আছি, ততক্ষণ এইগুলো অনেক কাণ্ডকীর্তন করি। এ যখনই আমাদের এই আয়ুষ্কাল শেষ হবে, তখন মা ডাকের মতো করিয়া ডাক দিছে, আমরা কোথায় চলে গেছি। কোনো বালু-টালুর ঘর-টর এগুলো কোনো কিছু আর নাই। শুধুই যেন খেলাঘর, এই অবস্থা। তো ওইভাবেই আমাদের সময়টা আমরা করতেছি। এটা যেটা করতেছি, এটা অনন্ত, অনন্ত জন্মের পুণ্য পারমের কারণে এমন একটা অবস্থা, এমন একটা শিক্ষা ব্যবস্থা পাওয়া যায়। তথাগত সম্যক সম্বুদ্ধের আবির্ভাব না হলে এটা কখনো কোনোভাবেও সম্ভব না। এটা বুদ্ধের আশীর্বাদ, বুদ্ধের বর আমরা পেয়েছি। এটাকে আমরা খুব উত্তম রূপে কাজে লাগাবো এবং সেভাবেই যেন আমাদের হয়। এতক্ষণ যাবৎ আমরা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের মুখনিসৃত অমৃত বাণী আবৃত্তি করেছি, পঠন পাঠন করেছি। অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাদিগকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাদিগকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।